মেরির সাথে ওর পরকীয়া প্রেমিকার সাথে একটা প্ল্যান করেছে যে ও বাড়িটা বিক্রি করে মেরির কাছে চলে যাবে। মেরির মেনলি প্ল্যানটা যে তারেকের ছেলেও লাগবে না, ভবিষ্যৎ লাগবে না, বাড়ি ঘরদোর কিছু লাগবে না, ও বাড়ি বিক্রি করে আমার কাছে নিয়ে চলে আসবো বসি। তো এটা হচ্ছে আমি জানতে পেরেছি মেরিরই মুখের কথা, সেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তার আগে একটু বলি যে আমার হাজবেন্ডের আরেকটা বড় ভাই, ফুফাতো ভাই নজরুল ভাই, উনিও আমাকে এই ব্যাপারটা বলেছিল। তো এই হচ্ছে আমার সেই নজরুল ভাই, মানে আমার হাজবেন্ডের বড় ভাই, হ্যাঁ ফুফাতো ভাই নজরুল ভাই। উনি হচ্ছে মোহাম্মদপুরে ওনার বাড়ি, আগে বিজনেস করতো, এখন বয়স হয়েছে, হয়তো কিছু করে না। এই যে এই ভাইয়ের কথাটা একটু শুনবো। ফ্যামিলি সবাই তো জানে আমার ভাইরা আমরা সব জানে। এটা কার ভয়েস? এটাই যে যার ছবি দেখালাম, নজরুল তারেকের ফুফাতো ভাই, বড় ভাই, ওনার আরেকটা রেকর্ড। ভাইয়ের মুখের নিজের মুখের কথাই শুনলেন যে মেরি নামের যে মেয়েটা আছে ওর পিছ লেগেছে বাড়ি বিক্রি করে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফুফাতো ভাই নজরুল ভাই, ওনার মুখের কথা। আর মেরির আর আমার হাজবেন্ডের যে প্ল্যানটা, বর্তমান প্ল্যানটা, মানে আগে থেকেই ওর প্ল্যান হয়েছে, বর্তমান না, এটা বললাম ভুল। ওর প্ল্যানটা অনেক আগে থাকতেই, যার জন্য আমার সাথে এই মিথ্যে অপবাদ আমার গায়ে দিয়ে ও আলাদা হতে চেয়েছে, আমাকে অনেকবার ফোর্স করেছে যে তুমি আমাকে এত খারাপ ব্যবহার করি, তুমি আমাকে ছাড়ো না কেন, তুমি সাইড হও না কেন, তাহলে তো আমার ব্যবস্থা আমি করতে পারি। এই ব্যাপারগুলো, এই কথাগুলোর মানে আমি তখন জানতাম না যে ও কোনো কিছুর সাথে জড়িয়েছে বা কোনো সম্পর্ক বা অবৈধ কোনো কিছুর সাথে জড়িয়েছে। আমি যখন জানতে পারলাম তখন আমি এই কথাটা মানে বুঝতে পেরেছি যে এই জন্য ও আমাকে বলতো। তো সেই মেরির মুখের কথাটা একটু শুনতে। সারাদিন আমি তার সাথে কথা বলছি, যেদিন আপনারা ফোন দিলেন ওইদিন সারাদিন কথা পরে কইতেছে সারাদিন মোবাইল করবো সেই করবো কোয়ার্টার পর। আমি কি তুমি তো বলতে পারো না মনে থেকে আসলে বলে তো আর আমার এরাও তো সেরকম করছে। আমি তো আসলে দায়িত্ব কি কয়েকটা জায়গায় দরখাস্ত করে যেভাবে এটার সাথে এইখান থেকে ও বেঁচে কিনা মানে সরে দিতে পারে, ওকে কোন প্রসেসে বাইরে পারে এই চিন্তা ভাবনা ওরে ছড়ানো, ওই জায়গা থেকে সরানো, বেঁচে কিনা জানি যাই পারে। আমার কথা কি যতটুকুই পারে নিয়ে এসে জানি তাকে জীবনটাও কাটাইতে পারে, বুঝছেন না ভাইয়া? যদি তাদের সাথে বসতে হয় তাহলে কিভাবে বসতে পারে এই বিষয়টা ভাববে। আর তাদের সাথে না বসে অন্য কোনোভাবে যেদিন ওই ধরছে 24 তারিখ সারাদিন আমি তার সাথে কথা বলছি, যেদিন আপনারা ফোন দিলেন ওইদিন সারাদিন কথা বলতেছে সারাদিন ওই করবো সেই করবো কোয়ার্টার পর। আমি কি তুমি তো বলতে পারো না মনে থেকে আসলে বলে তো আর আমার এর অবস্থা করছে। আমি তো দায়িত্ব কি কয়েকটা জায়গায় দরখাস্ত করে যেভাবে
তো এই যে ওর প্ল্যানটা, আমার হাজবেন্ডের প্ল্যানটা, হ্যাঁ, এটা ওর দ্বারা অবশ্যই সম্ভব। এই প্ল্যানটা আমার হাজবেন্ডের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব বা কি কারণ সম্ভব একটু ক্লিয়ার করি। আমার হাজবেন্ড আমার সাথে বিয়ের আগে 10 বছর মালয়েশিয়ায় ছিল। 10 বছর টানা মালয়েশিয়া ছিল, এই মাঝখানে কখনোই আসেনি। 10 বছর পর ও বাংলাদেশে এসেছিল। তো এই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি। তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি, ও সবকিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ, আমি 10 বছর মালয়েশিয়ায় থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ। আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয়, সেখানে আমাদের একটা ছেলেও হয়। তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই। তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে। আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি, কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। যদিও আমার হাজবেন্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনো থাকে, আমার হাজবেন্ডের সাথে যোগাযোগও আছে, চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো, কখনো নেয়নি। কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে, মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন, অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো। ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাঁধে নাই, কি ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না, যেটা গেছে গেছে, ওইসব ঝামেলার ভিতরে আমি জড়াবো না। তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে। একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে, এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন। আর এছাড়াও যে ও আমার সাথে, আমরা যখন একসাথে, তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না, বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না। মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের। আমার হাজবেন্ড স্পেশালি বেশি টাইপের, একটু সেলফিশ টাইপের। আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না, টিচারের বেতন দিতে দেবে না, তারপরে বিভিন্ন ধরনের করে সবকিছু ও চাই কি যে ওর ওর পিছনে আমি খরচ করবো। আচ্ছা, করে এসেওছি, কারণ ও তো অসুস্থ। আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না, আমি কিন্তু আগেও মেডিসিনটা কিনি, তারপরে আমি ভাতের চালটা কিনি, বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই। বেতনটা আমি তাও দিতে পারি না, আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা, যেহেতু এতদিন ধরে বেকার, এত বছর ধরে বেকার। আমার এই মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে। আমার ছেলের পুরো বছরের বেতন দেয়, স্কুলের বেতন, টিচারের বেতন, সবকিছু দিয়ে আসছে। তার মধ্যে আমার হাজবেন্ডের যে এই দুলাভাই, যেটা বুয়েটে চাকরি করে, আব্দুল সামাদ জোয়ারদার, উনি এবং ওর যে বোন, বড় বোন, এই যে হাসিনা ভানু, এই বড় বোন, এই দুইজনের বেশি ইন্ধন আমার হাজবেন্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য। বলে কি, এই ওর বোনের হাজবেন্ড যে, হ্যাঁ, সামাদ জোয়ারদার, উনি বলতো যে, এই যে উনি বলতো যে টুনিকে তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না, কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি, তারপর তুই বাড়ি ঘর তো বিক্রি করে দিয়ে চলে আয়, তোকে আমি একটা 16 বছরের মেয়ে দেখে বিয়ে করাই দেবো। এই যে এই টাইপের ইন্ধন দিত। আর আমি এগুলো এখন আপনারা